আজকে প্রদীপ সরকার এসএস নয়াটি ছিলেন, গতকাল রিটায়ার করেছেন। তার বিদায় সম্ভাষণে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্মারক হিসেবে আমরা বিভিন্ন রকম বক্তৃতা দেব এবং আমরা যেটুকু সামর্থ্য হয়েছে সেই অনুযায়ী কিছু প্রেজেন্টেশনও করব। তার আগে সূচনার প্রাককালে আমি এই অনুষ্ঠানের পরিচালনার জন্য আমাদের সেকশনাল টিআই সাহেবকে অনুরোধ করছি পরিচালনার ভার নিতে, এবং এর পরপরই সভাপতি নির্বাচন করবেন টিআই সাহেব, সেই বুঝেই অনুষ্ঠানটা শুরু করা হবে। টিআই সাহেব। সুপ্রভাত। আজকে আমরা এই নৈহাটি আরআরআই ক্যাবিনেট সমবেত হয়েছি, তার একটাই কারণ, আমরা এরকমভাবে সবসময় করে থাকি, কারণ ফেয়ারওয়েল হলে তার আমরা একটা আয়োজন করে সক্রিয় করে থাকি। এবং আজকের এই সভা পরিচালনা করার জন্য আমাকে বলা হয়েছে, তার জন্য ধন্যবাদ সকলকেই। আর কোনো সভা পরিচালনা করতে গেলে সবার সভাপতিত্ব নির্বাচন করা খুবই প্রয়োজন। তো আজকে আমাদের মধ্যে পেয়েছি, এখানেই স্টেশন ম্যানেজার ছিলেন, উনি পরবর্তীতে এবং লেকচারার হিসাবে রিটায়ার করেছেন, কিন্তু আমরা সেই পথটাই ভুলে যাই বারবার, এবং ভুলে যাওয়াটাই আমার মনে হচ্ছে ভালো, কারণ আমাদের বড়বাবু তো বড়বাবু। তো সুরেশচন্দ্র মুখোপাধ্যায়কে আজকের এই সভার সভাপতি হিসাবে আমি নাম ঘোষণা করছি। আশা করি আপনারা সকলে আমার সঙ্গে সহমত পোষণ করবেন। আমি এই প্রস্তাব সমর্থন করছি। একটা জিনিস জানতে হবে, মানুষের জন্ম হলে মৃত্যু হবেই, মৃত্যুটাই একদম সঠিক। জন্মটা হয় অ্যাক্সিডেন্টালি, কিন্তু মৃত্যুটাই ঠিক। কেউ চেষ্টা করলে চাকরি পাবে, এটা ঠিক, কিন্তু চাকরিতে ঢুকলে তার সুপারঅ্যানুয়েশন অবধারিত। আর এই সুপারঅ্যানুয়েশন অর্থাৎ অ্যাজ পার এজ রুল, আজকে আমাদের প্রদীপ দা, আমার দাদা কাম বন্ধু কাম কলিগ, জাস্ট গতকাল উনি অবসর নিয়েছেন। কিভাবে নিয়েছেন? অ্যাজ পার এজ রুল সুপারঅ্যানুয়েশন। রিটায়ারমেন্টে আরও পদ্ধতি রয়েছে, ফোর্স রিটায়ারমেন্ট রয়েছে, কম্পালসারি রিটায়ারমেন্ট রয়েছে এবং ভিআরএস রয়েছে। এইগুলোকে উপেক্ষা করে আজকে এই সশরীরে সুস্থ শরীর নিয়ে যে আজকে অবসর নিয়েছেন, সত্যি এটা আমাদের একটু ভালো বিষয়। তো যাই হোক, প্রদীপদা, আমরা এখানে বন্ধু বান্ধব আছে, কলিগ আছে, হ্যাঁ, তো তাদেরকে প্রত্যেককে আমি অনুরোধ করবো পরপর এক এক করে বলতে থাকবে। তো আমরা যখন রেলে ঢুকলাম প্রথমে, আমার মনে আছে 92 যখন আমরা ট্রেনিংয়ে গেলাম, ওখানে আমাদের একজন সিআই ছিলেন, শিবু ব্যানার্জি। উনি একটা কথা বলেছিলেন, যেখানেই তোরা চাকরি করিস না কেন, কন্ট্রোলটা এমন একটা জায়গা, সেটাকে বলা হয় ব্রেন বক্স অফ দ্য ডিভিশন। অর্থাৎ সেখান থেকে সব কিছু বেরোয়, কী করে গাড়ি চালাবে, কী করে ডিভিশন চলবে, তাকে বলা হয় ব্রেন বক্স, অর্থাৎ সেকশন কন্ট্রোল বা কন্ট্রোলার। তাই আমাদের মধ্যে ওরই বন্ধু, আমার দাদা বন্ধু সুমন দা। আমি সুমন দাকে প্রথমে বলবো প্রদীপ দার সম্বন্ধে কিছু বলার। প্রথমেই বলি, প্রদীপদার বিদায় বেলায় আমাকে আমন্ত্রণ জানানি আমি খুব খুশি, এবং আমি আসতে পেরে আমি আরও খুশি হচ্ছি। প্রদীপদাকে আমি আজ থেকে চিনি না। প্রদীপদা চাকরি পাওয়ার পর থেকে অবশ্য প্রদীপদার সঙ্গে পরিচয়। প্রদীপদার দুটো দিক আছে, একটা যে মানে আমি রেলের দিক বলছি, একটা ব্যক্তিগত দিক। প্রথমে ব্যক্তিগত দিকটা বলি। প্রদীপদা ছিল প্রচণ্ড হেল্পফুল ছেলে। আমি আমার লোকালে দেখেছি, প্রদীপদা কালচারাল প্রোগ্রাম ছিল, প্রদীপদা ব্লাড ডোনেশন ক্যাম্পের সঙ্গে জড়িত ছিল, প্রদীপদা অ্যাম্বুলেন্সে করে কাউকে নিয়ে যাওয়ার জন্য প্রদীপদা জড়িত ছিল, প্রদীপদা কোনো ডেড বডি নিয়ে হসপিটালে যাওয়ার জন্য, এই সমস্ত সামাজিক কাজগুলো প্রদীপদা ছিল, যা মানে অনেকের ইয়েতেই দেখা যায় না। আর কর্মজীবনের কথা যদি বলা যায়, মানে ইট ইজ হার্ড টু সে গুড বাই, কথাটা বলতে খারাপ লাগছে, কিন্তু প্রত্যেকেই যেটা মিনাল্লা এইমাত্র বললো, মানে সরকারি নিয়মে যে কোনো লোককে যেতে হবে, প্রদীপদাও আজকে যাচ্ছে, আমাদেরও হয়তো কাল যেতে হবে, কিন্তু প্রদীপদার কাছ থেকে অনেক কিছু আমরা হেল্প পেয়েছি। যেমন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি যখন, তার আগে আমি একটু বলি, প্রদীপদার যে একটা গুড ওয়ার্কার, সেটার পরিচয় অন্তত আমি স্টেশন মাস্টার ক্যাটাগরি থেকে যতটা না বুঝেছি, আমি কন্ট্রোলে গিয়ে তার থেকে 1.5 গুণ বেশি বুঝি। একটা গুড ওয়ার্কার যদি কোনো একটা স্টেশনে কাজ করে, কন্ট্রোলার অনেক নিশ্চিন্ত থাকে। তার যদি হ্যান্ডস ভালো হয়, তাহলে কন্ট্রোলার অনেক নিশ্চিন্ত থাকে। যেরকম প্রদীপ দেখানো, দেখো অনেক কন্ট্রোলারই যদি আমরা এসে আগে খোঁজ নিই কে আছে স্টেশনে, কে আছে, এরকম ধরনের লোক যদি থাকে, আমরা অনেকটাই সেই তরফে মানে নিশ্চিন্ত থাকতাম। এত ভালো কাজ করতো, আমাদের এক্সপেকটেশনের বাইরে সেই কাজগুলো হয়ে যেত এত তাড়াতাড়ি,
যেটা আমরা চিন্তা করতে পারতাম না, প্রদীপদা অন্তত ক্ষেত্রে বলছি। সেকেন্ড থিং, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি স্টেশন মাস্টার শিমুরাল যখন আমার কোনো একদিন একটা ডবল হয়ে যাচ্ছে, ডবল হয়ে গেল, আমার রিলিফ নেই। এবং সবচেয়ে বড় কথা, ইভিনিং এবং নাইট হচ্ছে, আমি যে বাড়িতে খেতে যাব, আমার বাড়িতে খেতে দেওয়ার মতো লোক সেদিকে ছিল না। তা এবার আমি যে কোনো মানে টাইম টেবিল অনুযায়ী আমি দেখলাম একটা 20 মিনিটের গ্যাপ আছে, যে আমি বাড়ি যেতে পারি এবং খেয়ে আসতে পারি। তো আমি সেই গ্যাপ করে গেছি, মানে আপে একটা ট্রেন ছিল, ডাউনে একটা ট্রেন, এই দুটো ট্রেন হয়ে গেলে আমি মানে যদি ম্যানেজ হয়ে যায় তাহলে আমি যেতে পারি বাড়ি, এরকম একটা অবস্থা ছিল আর। তা আমি রিস্ক নিয়ে বাড়ি গেছি, বাড়ি গিয়ে আমি খেতে বসেছি, দেখি গাড়ির হুটার হচ্ছে, মানে গাড়িটা যে দাঁড়িয়ে গেছে আমি বুঝতে পারছি পরিষ্কার যে কোনো কারণে ডিস্টার্বে গাড়ি দাঁড়িয়ে গেছে। আমি কোটারকে দেখে আমি বাড়ি চলে গেছিলাম। আমি ছুটতে ছুটতে আবার সাইকেলে করে এসেছি, এসে দেখি প্রদীপদা স্টেশনে বসে আছে। কী ব্যাপার না, প্রদীপদা কল্যাণী থেকে এসে যখন শুনেছি যে আমি নেই, প্রদীপদা চেয়ারে বসে গেছে এবং ঘুমের ওপিটি প্রদীপদার হয়তো সে ঘটনাটা মনে নেই, আমার আজও আছে। ঘুমের ওপিটি দিয়েছে, বড় বাস স্টার্টারের ওপিটি, আবার ফের স্টার্টারের ওপিটি হয়েছে। মানে সেদিনকে প্রদীপদা না থাকলে আমার হয়তো সার্ভিস লাইফে অ্যাটাকিং লাগ করতো। মানে প্রদীপদার অ্যাকচুয়ালি এই উপকারগুলো ভোলা যাবে না। এরকম লোক রেলে আরও আসুক। প্রদীপদার আর কি বলবো, মানে নেক্সট জীবন, মানে নেক্সট যে লাইফটা, মানে স্ত্রী পুত্র নিয়ে সুখে ইয়েতে চলুক, এটাই আমি কামনা করবো। এবং অন্তত যেন লোকের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ না থাকুক, টেলিফোনিক যোগাযোগ যেন মানে রেখে প্রদীপটা চলতে পারে, এটাই আসলে আমি আমার ব্যক্তিগত নাম অনেকে জানে, অনেকে জানে না। বাংলাদেশের বিখ্যাত কবি জসীমউদ্দিন। তো জসীমউদ্দিন দুঃখ করে বলেছিল যে বিজয় সরকার ভালো কবি গান গাইতেন। বলছে, বিজয়বাবু আপনি একটু জায়গা কেন আমার জন্য রাখেননি? আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন গুনগুন করে আপনার মানে লিখিত গান সেগুলো গায়। যখন রান্নাঘরের পিছন দিয়ে যাচ্ছি সেই বাড়ির বধূরা সেগুলো করছে, নৌকার বাজি সে আপনার গুণগান গেয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে নাটসেল বলবো না, বিস্তারিতভাবে আমাদের সুমনদা যেভাবে বলে গেল, আমার মনে হয় প্রদীপদার সম্বন্ধে এর থেকে বলবো কি আমার মনে হয় না। যাই হোক, ধন্যবাদ। আর আমরা এমন একটা জায়গা আছে নৈহাটিতে, প্রদীপদার এই যে সামাজিক ক্রিয়াকর্ম, এগুলো আমার এখনো ভালো জানা ছিল না। বড়বাবু হিসাবে, স্টেশন ম্যানেজার হিসাবে এক্সিলেন্ট, এটা আমরা সবাই। তো সেই আমাদের এখানকার যে সবথেকে কৃতি সন্তান, সে হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্র। ওনার একটা কথা মনে পড়ে গেল ওনার ভাষণ শুনে, যে পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সেতুর কোনো মূল্য নেই। অর্থাৎ এই যে প্রদীপদার সমাজে যেটা বলে গেলো ব্লাড ডোনেশন ক্যাম্প বা সামাজিক যেগুলো অনুষ্ঠান, যাকে সম্বন্ধে আপনাকে ধন্যবাদ, এই জিনিসগুলো আমার জানা ছিল না। যাই হোক, তো আমি আরেকটা জিনিস বলবো যে এই যে প্রদীপদার যেটা সাইলেন্ট ওয়ার্ক, আমি দেখেছি চাকদাতে 50 নম্বর গেট, ওখানে না গেলে আমি বুঝতাম না যে 50 নম্বর গেটটা কি গেট। ওনার কাছে কি সেদিন জানতে পেরেছিলাম। যাই হোক, আমরা একে একে সবার নামে বলবো এখন। তো আমাদের আরেক বন্ধু, হ্যাঁ, অনেক দূর থেকে এসছেন, হ্যাঁ, এসে দেখলাম একদম ঘেমে চলে গেছে, তারপর ঠান্ডায় বসে তারপর ঠিক হলো। সে হচ্ছে ইচ্ছাপুর থেকে এসছেন আমাদের আরেক বন্ধু, উনি এসে একটু কিছু বলবেন। আজকে সুমন যা বলে গেল, এরপরে আর বেশি কিছু বলার মতো লাগে না। তাও আমি বলছি যে স্মৃতিচারণ তো কিছুই হয়। প্রদীপ চাকরিতে আমার চেয়ে আগেই জয়েন করেছে, মানে আমার সিনিয়র। আমি সাউথ ইস্টার্ন রেলে ছিলাম, সাউথ ইস্টার্ন রেল থেকে এখানে আসার জন্য আমি চেষ্টা করছি, তখন মিউচুয়াল ট্রান্সফার। তখন আমি আমার বন্ধু বান্ধবের কাছে মানে খবর পাই, যেরকম চাকদাতে একদম চাকরি করে, তার বাড়ি শিমুরাইতে। প্রদীপ খেলাধুলার সঙ্গে যুক্ত, আমার বন্ধুরা খোখো খেলতো, প্রদীপকে এখন খোখো খেলতো, ওই সময় ইয়েতে ওর সঙ্গে খুব সকাল আমি একদিন যাচ্ছি সারগাছি যাচ্ছি, একজনের সঙ্গে মিউচুয়ালের ব্যাপারে কথা বলে ভোরবেলা দেখি, তখনই প্রদীপকে দেখলাম আমার নাইট ডিউটি করছে। তখন রজতবাবু ছিলেন, রজত চক্রবর্তী ছিলেন এসে। তখন প্রদীপকে আমি প্রথম দেখলাম, ওর সঙ্গে আমি ঘরের ঢুকে, ওর মনে নেই, আমি ঘরে ঢুকে ওর সঙ্গে তখন ইয়ে হলো, ওকে আমি মানে পরিচয় দিলাম, দিয়ে ওই প্রথম আলাপ হলো। যাই তারপরে পরবর্তীকালে ওর সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক হলো। সুমন অনেকগুলো জিনিসই বলেছে, তার সঙ্গে এই একটা জিনিস আরেকটা আছে, যেটা হচ্ছে প্রদীপের লেখালেখির ব্যাপার আছে। প্রদীপ একটা সৃজনী বলে একটা পত্রিকা বের করে, এই পত্রিকার সম্পাদক হচ্ছে ও ভ্রমণ কাহিনী লেখা, বিভিন্ন রকমের লেখা, কবিতা লেখা, সমস্ত কিছু ওর ইয়ের মধ্যে আছে। আর ও খেলাধুলার সঙ্গে তরুণ সংঘ বলে একটা ক্লাব শিমুরালিতে আছে, যে ক্লাবের ও হচ্ছে খুব মানে ওতপ্রোতভাবে জড়িত। এখন জড়িত আছে কিনা আমি জানি না, তখন কিন্তু মানে ক্লাবের সঙ্গে যুক্ত ছিল। কাজে ও সামাজিকভাবে খেলাধুলা এবং লেখনী সমস্ত কিছু নিয়ে প্রদীপের একটা বিরাট ব্যাপ্তি চারধারে, এই ব্যাপারটা আছে। আজকের দিনে আমার সঙ্গে একত্রিত হয়েছি, পরবর্তীতে আজকে যদি প্রদীপ ওর ওয়াইফকে নিয়ে আসতো, সুমন মনে হয় এটা
মানে সম্পূর্ণ হতে ওরা ভালো হবে আসবে। আর যাই হোক, খুব ভালো কাজটা করে। আর অনেকেই বলবে, আমি আর দীর্ঘায়িত করবো না। আশা ভগবানের কাছে প্রার্থনা করি প্রদীপের পরবর্তী জীবন আরও সুন্দর হোক, ভালোভাবে কাটুক, এই বলে আমি বক্তব্য শেষ করছি। কল্যাণের সাউথ কেবিনে যখন যাই তখন ভরতের সঙ্গে আমার প্রথম পরিচয়, যে একজন দুষ্ট লোক যে এত ভালো ওয়ার্কার হতে পারে সেটা ভরতকে না দেখলে বোঝা যেত। তো এই সব এই ধরনের যত অনুষ্ঠান আছে ভরত কিন্তু সেখানে উপস্থিত থাকেন এবং ভরতের যে অভিজ্ঞতা থেকে ভালো ভালো সুন্দর কথা, হ্যাঁ এটা আমরা আগেও শুনেছি, আজকেও শুনবো। ভরত তুমি এখানে হ্যাঁ আমাদের প্রদীপের সম্বন্ধে আমি সুন্দর কথা বলবো কিভাবে? আমি সুন্দর কথা বলতে পারি জানি না, কি বলবো? শ্রদ্ধেয় সভাপতি আর এখানকে প্রদীপ দাস সব শুভাকাঙ্ক্ষী লোক, তার সামনে প্রদীপ দাস সম্বন্ধে কিছু বলতে হবে। 13-17 কল্যাণী নয়, মিস্টার প্রদীপ সরকার রিটায়ার করলেন। মিস্টার প্রদীপ সরকার রিটায়ার করলো একটা সাময়িক একটা কর্মবিরতি, এটা শুধু কর্মবিরতি। তারপরে এখন তো প্রদীপ সরকারের প্রচুর দায় দায়িত্ব আছে, সামাজিক অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত আছে। এখন প্রদীপ দাস ওই মানে কোভিড ভাষায় বলতে গেলে আমারই তো মাছ ভ্রমণ লড়া, একদম বিহঙ্গের মতো উড়ে বেড়াও, হ্যাঁ, আর এদার ওদার ঘোরাঘুরি করো, আর জীবনকে দারুণভাবে চালাও। আর কি করবো, জ্যোতিষে জ্যোতি বাড়াতে চাই। আর শুনলাম পত্রিকার সঙ্গে যুক্ত আছে ভ্রমণ। রাজস্থান গিয়ে চিতরের দুর্গ কিংবা ওখান থেকে গিয়ে এত বড় তরোয়াল এটা কি করে চালাতো? জানকারি তো দেখলাম, আমার ইচ্ছা হলো যে রানা প্রতাপের উচ্চতাটা কত ছিল, 5.5 ফিট তরোয়াল কি করে চালাতো? রানা প্রতাপের উচ্চতা কতটা ছিল? তারপরে অনেক বইপত্র ঘেটে দেখলাম রানা প্রতাপ কত বড়ই চালাতে পারত, তার হাইট ছিল 7 ফুট 5 ইঞ্চি। যাই হোক, আর কি বলবো, রেলে কি করেছেন কিংবা কি করেননি এই স্মৃতি, ওই স্মৃতি মনে পড়লেই স্মৃতি কেন হয় আমার এ কাদায়, স্মৃতি কিন্তু কাটবে। এগুলো সব বিসর্জন নিয়ে এখন একদম বিন্দাস জীবন কাটবে আমার বক্তব্য। ধন্যবাদ। তুমি ইতিহাস থেকে আমাদের রানা প্রতাপ সম্বন্ধে একটু বলে দিলে। রানা প্রতাপ হাইট এতটা ছিল দেখা জানতাম না, ধন্যবাদ তোমাকে। একদম বাবর বলে শের মেরেছিল। তো এখানে প্রদীপদার সঙ্গে কাজ করেছে আমাদের সুবোধগামী, তিনি রানাঘাট থেকে, এবং হি ইজ অলসো ভেরি গুড ওয়ার্কার। তো একসঙ্গে চাকরি করে, হ্যাঁ, প্রদীপদার কাছ থেকে কিন্তু অভিজ্ঞতা নিশ্চয়ই পেয়েছে। তো সেখান থেকে তার অভিজ্ঞতার ঝুলি থেকে কিছু বলার জন্য আমি সুবোধ করব। आदरणीय DI साहब, मैसेज साहब और अन्य उपस्थित सदस्यगण, आज प्रदीप दास संगे बेसि दिन तो काज মানে হয়নি, কিন্তু যে অল্পদিন কাজ করেছি খুব ভালো। আমি এই যে নিউ কামার, মানে প্রদীপদা থেকে তো আমি অনেক ছোট, আমি প্রদীপদার ছেলে মতো, তো প্রদীপদা থেকে অনেক কিছু শিখি। প্রদীপদা যে কুল স্বভাব, যে কোনো বিপদে একদম কুল থাকা, স্টেশন মাস্টারের সবচেয়ে বড় গুণ সে প্রদীপদা থেকে আমি শিখেছি। প্রদীপদা মানে একদম কুল ডিউড, সুপার কুল ডিউড। মানে অনেক লোক নিউ কমার যে প্রদীপদা থেকে এই জিনিস আর সোশ্যাল জিনিস, দুটো জিনিস খুব ভালো করে শিখতে পারে প্রদীপদা থেকে। তার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল বিজুসদা যখন ফেয়ারওয়েল ছিল, প্রথমবার দেখা হয়েছিল। সে সময় আমি জানতে পারলাম যে প্রদীপদা, আর প্রদীপদার সঙ্গে যতদিন থেকেছি খুব ভালো লেগেছে। কোনো সময় কিছু কাজের দিক থেকে বা মন দিক থেকে কোনোদিন কিছু অসুবিধা হয়নি। আমি ভগবান থেকে প্রার্থনা করবো যে আগামী রিটায়ারমেন্ট লাইফ খুব ভালোভাবে থাকে, এনজয় করে রিটায়ারমেন্ট লাইফ।
এবং ভালো লাগছে প্রদীপদার সম্বন্ধে এত ভালো বলছে, সত্যি আমার এখন ভালো লাগছে যে হয়তো আমাদের সম্বন্ধে কেউ বলবে কিনা জানি না। আমার সম্বন্ধে বলবেন তো না কেউ? আমার বন্ধু নারায়ণ, হি ইজ মাই ব্যাচমেট। আমি এখন নারায়ণকে বলবো, এসএস হালিশহরকে বলবো প্রদীপদার সম্বন্ধে দু চারটে মতবিস্তৃত বাক্য বলার জন্য। সকলকে আমার নমস্কার। অনেক সময় কি হয়, দূর থেকে সবাইকে বোঝা যায় না যে কীরকম তার সম্বন্ধে বোঝা যায় না, তার আচার ভক্তি কাছে আসলে পরে বোঝা যায় যে সে কত ভালো। তার সঙ্গে আমি কাছে কতটা আসতে পারিনি, আমি আসতে পারলাম যখন আমি পায়রাডাঙ্গা ছিলাম। উনি পায়রাডাঙ্গা উনি ইচ্ছাপুর, তারপরে উনি শ্যামনগর, আমি ইচ্ছাপুর, লাস্টে রিটায়ার্ডের সময় আমি হালিশহর। পাশাপাশি সব আমি ওনাকে এই পাশাপাশি পেয়ে খুব গর্বিত। হ্যাঁ ভালো দিদিকে উনি যে কত ভালো মানুষ সেটাই পাশাপাশি থেকে আমি বুঝতে পেরেছি। মানে প্রদীপ সরকার নামে তো প্রথমে যখন ঢুকেছিলাম, প্রদীপ সরকার নামে আরও কয়েকজন আছেন, তো আমি ভুলিয়ে যেতাম। কাছাকাছি আসার পরে বুঝতে পেরেছি উনি কত ভালো, শান্তপ্রিয়, এবং ওনার আরও অনেক বিশেষ গুণ আছে, লেখালেখির গুণ আছে। প্রদীপদা আমাদের রেলের থেকে অবসর নিচ্ছে, তারপরে ওনার আসল লেখালেখির প্রকাশ পাবে বলেই আশা করি। সময় পাবেন অনেক, আমাদের হোয়াটসঅ্যাপ করবেন। আর একটা আমার অনুরোধ, আমরা যারা আস্তে আস্তে রিটায়ার্ড হচ্ছি, আমাদের রিটায়ারমেন্টের একটা যদি গ্রুপ খোলা যায় তাহলে অনেক ভালো হয়। একটা গ্রুপ থাকলে পরে আলাপ আলোচনা অনেক সময়টা ভালো কাটে, প্রদীপদার জীবন ভালো কাটুক এই বলে। হচ্ছে সাইলেন্ট কিলার, মানে আস্তে আস্তে সব কিছু বলে দিল। হ্যাঁ, এগুলো তো আমরা জানতাম না। আর আমাদের আরেকজন লুকিয়ে গেল কোথায়? আমাদের সুদীপ। হ্যাঁ, এসে দেখা এখানে চলে আসুন। আর পার্থদা, তুমি বলে যাও, তুমি তো বহুদিন কাজ করেছো। হ্যাঁ, তুমি দোষগুলো বলো এবার। আরো জোরে। প্রদীপদা আমার অলমোস্ট সমসাময়িক। আমি যখন প্রথম শিবরালিতে আসি, 2004 তখন থেকে পরিচয়। পরবর্তীতে সবাই আমরা একসাথে একসঙ্গে কাজ করেছি। পরবর্তীকালে কল্যাণীতে আসি, কল্যাণী থেকে নয়াটিতে আসি, প্রদীপদা কল্যাণীতে আসি, তারপরে নয়াটিতে প্রদীপদার সঙ্গে অন্যরকম সম্পর্ক আমার প্রথম থেকেই গড়ে উঠেছে। প্রতিটি নিয়মে, সার্ভিসের নিয়ম অনুযায়ী প্রত্যেককেই অবসর নিতে হয়। আজ সেই অবসরকালীন বিদায় সম্বর্ধনায় বলতে খারাপ লাগছে, দুদিন পরে হয়তো আমার এই ফেজের মধ্যে দিয়েই যেতে হবে। বলবো যে প্রদীপদার অবসর জীবন ভালোভাবে কাটুক, কারণ ওর ব্যক্তিগত যে একটা আলাদা এ আছে, যেমন লেখালেখি করে আছে, তো এই ব্যাপারটায় আরও বেশি করে মনোযোগ দিতে পারবে, যেটা চাকরিতে থাকাকালীন পারেন কিছুটার অভাব, এই কারণে বেশি সময় দিতে পারে। আগামীতে ওর সুস্থ স্বাভাবিক জীবন কামনা করে আমি আমি রেলে ঢুকে একটা জিনিস শুনেছি যে আমাদের ব্যাচটা সবচেয়ে লম্বা ব্যাচ হলে বলতে এত লম্বা ব্যাচ আসে, এর মানে শুনেছি প্রদীপদাদের সবার মধ্যেই শুনেছি। তার মধ্যে আমাদের সুজিতদাও ছিল, একই ব্যাচে আশা করি। তাই এই লম্বা ব্যাচ, কলকাতা তুই লম্বা একটা লেকচার দেওয়া দেখেন যাচ্ছি। সভাপতির পারমিশন দিয়ে এক কথা বলছি। আর প্রদীপ সম্বন্ধে কিছু বলার জন্য ডাকা হয়েছে। প্রদীপ সম্বন্ধে কি বলো, প্রদীপ আমার বাল্য বন্ধু। আমরা চাকরির অনেক আগের থেকেই আমাদের বন্ধুত্ব ছিল খেলাধুলার সোর্সে। সেই জন্য প্রদীপের সাথে দীর্ঘদিন আমি একসাথে ছিলাম, থাকার ইয়ে পেয়েছি। যেটা সুমন বলে গেল বা প্রত্যেকেই বলে গেল, ওর হেল্পফুল ব্যবহার,
যেটা আমার সবচেয়ে বেশি মনে পড়ে, আজকে অরুণ নেই, অরুণ আসি না এখনো। আমরা ধানবাদে গেলে যেটা হতো, আমি অরুণ প্রদীপ ছিলাম পার্টনার, সবসময় ধানবাদে একসাথেই যেতাম এবং সেখানে ওর হেল্পফুলের পরিচয় পেতাম ধানবাদে গিয়ে। আমরা কোনোদিন ধানবাদে বই খুলে পড়িনি, কিন্তু প্রদীপ ঠিক সময়ে এসে আমাদের এই পর বলে আমাদেরকে বসাতে বসে পড়ে আমাদেরকে সেই পড়াগুলো মুখস্থ করা। এই যে ওর হেল্পফুল ব্যবহার বা এটা চিরকাল পেয়েছি আমরা, প্রত্যেকে পেয়েছি, যারা অনুষ্ঠানে ডিউটি করেছে, আমি একসাথে করেছি ডিউটি, দারুণভাবে হেল্পফুল ছিল। আর সবচেয়ে বড় কথা কি, একটা লোক অন দ্য মার্ক লোকে কী বলছে সেটা বড় কথা নয়, অফ দ্য মার্ক তার সম্বন্ধে লোকে কী কথা বলছে সেটাই বড় কথা। আমি মনে করি প্রদীপ সম্বন্ধে আগে পিছিয়ে কেউ খারাপ কথা বলার মতো নেই বা তার সমালোচনা করবার মতো লোক আমাদের রেলে ওর সাথে যারা এসছে তারা নেই। এই বলে ছোট্ট ছোট না, কিন্তু এই যে ছোট বক্তব্যের মধ্যে যে ক্ষীর আছে, ক্ষীর আছে, একদম ক্ষীর আছে, অর্থাৎ লাস্ট সেলে হ্যাঁ সামারি পেশি করেছে। যাকে ধন্যবাদ সুনীতা তোমাকে। তো আমি এবার একটা কথা বলি, সেটা হচ্ছে প্রদীপদা মাঝের গ্রামে, এখান থেকে চলে গেল মাঝের গ্রামে খালিদ গিয়ে বলতো যে মৃণালদা আমাকে অন্য একটা জায়গায় নিয়ে যান, আমাকে অন্য জায়গায় নিয়ে যান, আমি আর 3-4 দিন করতে চাইছি না। তখন আমার সেই মিল্টনের কবিতাটা, মিল্টনের কথাটা কিন্তু মাঝে মধ্যে বলতাম যে ওই স্বর্গে ভিত্তিগিরি করার চাইতে নরকে রাজত্ব করা অনেক ভালো। এই কথা মানে বলতো না, কিছুদিন শুনবে না, কিছুদিন শুনে লাস্টে বললো তো ঠিক আছে। সেই বারবার বলতে লাস্টে আমি সেই হেডকোয়ার্টার টিআইকে বলে বললাম যে ঠিক আছে, যখন যেতেই চাইছে, বড়বাবু থেকে ছোটবাবু হতে চাইছে হোক। হ্যাঁ, তা যা হোক সেইভাবে হলো। আরেকজন বলেছিল আমাদের এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে নেই ঢালিদা নানা করে আমাকে কয়েকশো বার বললে বলা, কয়েকশো বার মানে প্রায় 1000 বারই বলেছিল যে আমার এখানে ভালো লাগছে, আমাকে দিয়ে দেবো। তখন ওকে বারবার বলেছি একই কথা, তা লাস্টে ওই অবধি রয়ে গেছে। তো এবার আমি অনুরোধ করবো আমাদের আরেকজন রিটায়ারমেন্ট বিমল, হ্যাঁ, যে আমার টেনিউরে এখানে থাকা পর্যন্ত, আমি মুখের সামনে বলাটা ঠিক না, তথাপি বলবো ইউ আর দি মোস্ট আউটস্ট্যান্ডিং ওয়ার্কার অফ দ্য স্টেশন। হ্যাঁ, বিমল ঘোষ। তার একটা ছোটো উদাহরণ দিয়ে বলি, এখান থেকে বিমল চলে গেছে, বলে যে আমার বড় আমার রিলিভ হবে, আমি চলে যাচ্ছি। বলে ঠিক আছে তুমি চলে যাও, যদি না আসে আমাকে ফোন করবে। আসুনি, আরঙ্গটা থেকে বিমল কিন্তু ঘুরে চলে এসছে। অর্থাৎ এই যে ডেডিকেটেড ওয়ার্কার, অর্থাৎ স্টেশনের জন্য যান প্রাণ লড়িয়ে দেওয়া। কারণ আমাদের তো ফ্যামিলি দুটো হয়, প্রথমে আমাদের এই ফ্যামিলিটা, তারপরে হয় পরবর্তীতে বৈবাহিক সূত্রে হ্যাঁ বাচ্চা কাচ্চা নিয়ে আরেকটা ফ্যামিলি তৈরি হয়। কিন্তু বিমলকে আমি দেখেছি বাড়িঘর ত্যাগ করে দিয়ে স্টেশনটাকে সব থেকে বড় ফ্যামিলি ধরেছে। তাই বিমল, আমি তোমাকে অনুরোধ করবো তুমি কবিতার সঙ্গে দুটো কথা। আমি জানি তোমার কষ্ট হবে, তবু তোমার আসতে হবে। চৌধুরী একটু পার্টিতে বাদ দাও। শিয়ালদা ডিভিশন নতুন, আমি 17 সালে জয়েন করেছি। তারপর থেকে প্রথম বড় হিসেবে পেয়েছিলাম আমার শিক্ষার্থী যারা হচ্ছে, আমি আশিকদা, আগে ছিল বিশ্বাস, চলে যাওয়ার পরে পরিবার নাম শুনলাম আসবেন শ্যামনগর থেকে। তখন ভাবতাম যে সবাই বলতো আসছে, আমাদের শিক্ষা আসবে কেমন হবে, এরকম একটা শুনতাম। প্রথম দাদার এটা আমি দেখলাম, পরিচয় হলো, তখন আমরা ঠিক আছে আমাদের ঠিক লোকই আসছে। তারপরে আস্তে আস্তে কাজ করতে ওখানে আমাদের শিখতেই আছে, অনেক কিছু অনেক গল্প করতে। তো আমি ভেবেছিলাম যে 3-4 এসে আসছে আমাদের শিখতে, আমাদের সঙ্গে দুনিয়ার পরিবার থেকে একদম বন্ধুর মতো আমাদের সঙ্গে মিশে গেল। মানে কাজ করতে আমাদের খুব সুবিধা হলো, খুব অল্প সময় পিক আপ করে গেল আমাদের সঙ্গে। মানে একদম বন্ধুর মতো আমাদের কাজ করতে 2-3 বছরে মোটামুটি খুব ভালো, মানে স্মুথলি কাজ করতে কোনো অসুবিধা হয়নি। কারণ অনেক গল্প করতো রাত্রিবেলায়, খালি খেলা একজনের মতো লোক খুব কম হয়। বাইরের অ্যাক্টিভিটিস করতে হবে, রাতের বেলা সিজনে প্রতিটা কারেকশান করে এখানে নাইটেই করতে হবে, সবাই ফোন করতে হবে, সোশ্যাল ইয়েগুলো ভালো লাগতো। এইসব শিখেছি, সারা থেকে আমরা গল্প করতাম বাইরে গিয়ে যাচ্ছি। বলা হতো অফিসাররা বলতেন, আজকে আমার যিনি বড়বাবু আছেন উনি অফিসার ছিলেন, কিন্তু একটা কথাই বলতেন
যে স্টেশন মাস্টার এবং সিগন্যাল এই দুটোর মধ্যে কখনো বন্ধুত্ব করা চলবে না, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি। কিন্তু আমি দেখলাম যে না, স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে, ঝগড়াঝাটি হবে, তবেই সংসার চলবে। আর যেখানে ঝগড়াঝাটি হয় না সেখানে ভাব ভালোবাসাটা আসে। তাই এইখানে যারা সিগন্যাল ডিপার্টমেন্টে আছেন, আমি মনে করি সবাই যেই যাই বলুক না কেন, অফিসাররা কিন্তু বলেই থাকে। তাই এই যে আমাদের মধ্যে যে ঝগড়াঝাটি নাই, সেটা আমি সমীরদাকে দিয়ে প্রমাণ করে দেবো। সমীরদা, আপনি কাইন্ডলি দিয়ে একটু কিছু বলুন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে অল্প বিস্তর কিছু বক্তব্য রাখবো। প্রদীপটাকে প্রত্যক্ষভাবে আমি যদিও দেখা সৌভাগ্য হয়নি, এই কারণে কি আমিও এসেছি নতুন, আর উনিও এখান থেকে চলে যাচ্ছে। তবে ওনার ব্যাপারে অনেক শুনেছি। অ্যাজ এ বিশেষ হিসাবে দক্ষতার সাথে উনি ওনার যে কার্যভার সম্পন্ন করেছেন। আর সবথেকে বড় কথা, যেটা আমাদের বিশ্বাসদার কথা টেনে যদি আমি বলি, তাহলে একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি যে রেল এমন একটা জায়গা, এটা একটা পরিবার, ফ্যামিলি। এখানে আমরা ভাই ভাই সবাই আছি। সুতরাং এই সবাইকে নিয়েই কিন্তু একটা জায়গায় আমরা একটা যদি মানবদেহ বা শরীরকে আমরা চিন্তা করি, তাহলে সেই জায়গাটাতে আমরা সেই শরীরটাকে পৌঁছে দেওয়ার পর ফাইনালি অথরাইজ হচ্ছে সেটাকে এক স্টেশন থেকে আরেক স্টেশনে পাঠিয়ে দেবো। সেটা তখনই স্মুথলি সম্ভব হবে যখন প্রত্যেকটা ভাই সমানভাবে হাত লাগাবে। তার মধ্যে যেমন যদি আমরা স্টেশনটাকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ধরে দিই, আইডব্লিউটাকে যদি আমরা ব্লাড সিস্টেমে ধরে দিই, ঠিক একইভাবে রিসেন্টলি কিন্তু মানবদেহের একটা নার্ভাস সিস্টেম, ঠিক সিগন্যালিং সিস্টেমটা রেলওয়েতে একইভাবে কাজ করে। আমরা একটা ছোট যদি নার্ভ যদি আমাদের ব্রেনে ডিস্টার্ব হয়ে যায়, তো সেই বডিটা, সেই লোকটা কিন্তু পাগলের মধ্যে ঘুরবে। ঠিক একই রকমভাবে আমাদের প্যানেল হোক, এআই হোক, তাতে একটা সূক্ষ্ম সরু তারের ডিস্টারবেন্সের জন্য পুরো সিস্টেমটা কিন্তু কোলাপস হয়ে যাবে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা কাঁধে কাঁধ লাগিয়ে সিস্টেমটাকে স্মুথ করে খুশিভাবে ওনার কার্য এনজয় করবেন। এবার এই ফ্রি ফান্ড লাইফে বাকি জীবনটা খুব ভালোভাবে কাটান, এটা আশা করব। এবং যে জিনিসটা রেলওয়ের মধ্যে আপাতত থেকে করতে পারেননি, ছুটি চাইলে ছুটি ঠিক সময়ের মতো দেওয়া সম্ভব হয়ে যায়নি, অ্যাডমিশনের পক্ষ থেকে দেওয়া যায় না, সেই সমস্ত বাধা নিষেধগুলো গণ্ডি ছাড়িয়ে একদম ফ্রি মুক্ত আনন্দে ঘুরে বেড়ান। বাকি জীবনটা সুস্থ থাকুন, ঘরে বসে যাবেন না, হাঁটাচলা করুন, কোনো সংস্থার সাথে যুক্ত থাকুন। বিভিন্ন আজকাল সংস্থা আছে, পাড়ার সাথে যুক্ত থাকুন, বাইরের ক্লাবের সাথে যুক্ত থাকুন, শরীরকে ফিট রাখুন, রেখে আপনার সুস্থ এবং দীর্ঘ আয়ু কামনা করি। নমস্কার। হ্যাঁ, উইলিয়াম হার্বার নাম আমরা সকলেই জানি। হ্যাঁ, হাউ দ্য ব্লাড ইজ সার্কুলেটেড ইন হিউম্যান বডি উনি আবিষ্কার করেছিলেন। তো অনেকদিন পরে সেই ভদ্রলোকের নামটা মনে পড়ে গেল। যাক, ধন্যবাদ আপনাকে তার জন্য। এই যে যেটা আপনি বললেন যে একত্রিত এটুকুই বলবো যে প্রযুক্তির সাথে ইন্টারাকশন খুবই কম, তাও যতটা দেখলাম শান্ত, মানে একদম কোনো ঝামেলার মধ্যে উনি নেই। আর কাজ তো স্মুথলি ওনার সবাই করে দিয়েছি, আমি সেটাই দেখেছি যে স্মুথলি কাজ করেন, কোনো ঝামেলার মধ্যে নেই, শরীরটাকে ঠিক সুস্থভাবে চালিয়ে নিয়ে চলে গেলেন। আমি এটাই আমার বেশ করবো, এটা আমার বেশ যে উনি ডায়েট লাইফটা হ্যাপিলি কাটান, সুস্থ থাকে বলি শেষ। অনেক কিছু বক্তব্য শুনলাম, ভালো লাগলো। সবচাইতে এই মুহূর্তে সবচাইতে বয়স বেশি অথচ বাচ্চা, 80 বছরের বৃদ্ধ বললে ভুল হবে, যুবক 80 বছরের যুবকের কাছ থেকে আমরা যে এই যে চাকরিতে এসে কী ধরনের এক্সপিরিয়েন্স, কী ধরনের অভিজ্ঞতা আমরা অর্জন করতে পারি বা পারবো, ওনার বক্তব্য না শুনলে এটা পুরো পরিষ্কার হয় না। তাই আমি আমার গুরুদেবকে বলবো, ওখানে দাঁড়িয়ে গিয়ে হ্যাঁ আপনার ঝুলির থেকে কিছু অভিজ্ঞতার জিনিস আমাদের দিন, যেটা আমরা আরেকটু ইন্সপায়ার হতে পারি। সভাপতি এবং উপস্থিত বিষয়টা হচ্ছে প্রত্যেকটি যারা আমরা সরকারি কর্মচারী বা রেল প্রশাসনিক বিভিন্ন জায়গায় চাকরি, আমাদের দুটো লাইন আছে, একটা হলো প্রশাসনিক লাইন, আর একটা হলো আমাদের সাংসারিক বা সামাজিক। এই দুটো বিষয়ে সমন্বয় ঘটানো মাঝে মাঝে আমাদের পক্ষে খুব অসুবিধা হচ্ছে। কারণ
মাদক যাচ্ছে কার্যক্ষেত্রে প্রশাসনিক চাপটা এত বেশি যে আমরা সবটা বজায় রাখতে পারি না। অনেক সময়তে কোনো কারণবশত হয়তো প্রশাসনিক কাজের ক্ষেত্রে কোনো বিধালা অবস্থা এসে যায়, আবার কোনো কোনো সময়তে প্রশাসনিক কাজের অত্যন্ত চাপের জন্যে আমরা সামাজিক বা পারিবারিক ক্ষেত্রে আমাদের অনেক ত্রুটি থেকে যায়। যাই হোক, আজকে প্রদীপ সরকারের এই সম্বর্ধনা সভা আপনারা যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আজকে সম্বর্ধনা সভার একটাই উদ্দেশ্য হলো, যিনি চাকরি করে গেলেন প্রশাসন তাকে কী স্বীকৃতি দিয়েছে না দিয়েছে সেটা বড় কথা নয়। বড় কথা এটাই হচ্ছে, যাদের সঙ্গে দীর্ঘদিন তিনি অতিবাহিত করলেন চাকরির ক্ষেত্রে, তারা তাকে অত্যন্ত প্রিয় মানুষ হিসেবে গণ্য করেছেন এবং আজকে এই সম্বর্ধনা সভা আয়োজন করেছেন। এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং এটাই হলো আসল স্বীকৃতি। এইটা মানুষের জীবনে খুব কম জায়গাতেই পাওয়া যায়, কেননা প্রদীপ সরকার তার চাকরি জীবনে মানুষের সঙ্গে যে ধরনের ব্যবহার করেছে বা যেভাবে চাকরি করেছেন এটা তার স্বীকৃতি। প্রতিটি মানুষ তাকে ভালোবেসেছে, আর এই যে সুনিষ্ঠ ব্যবহার বা কাজের ক্ষেত্রে তার যে নিয়মানুবর্তিতা, আজকে যেটা বললেন কিছুক্ষণ আগে, ওই শিমুরালিতে 20 মিনিটের ক্যাবে উনি গিয়েছিলেন বাড়িতে খাওয়া দাওয়া করতে, সেই সময়তে গাড়ি এসে গেছে অকস্মাৎ, কিন্তু দেখা গেল ঘুরে এসেই দেখলেন প্রদীপ সরকার ওইখানে বসে তার কাজটা করে দিচ্ছে। এই যে কত স্বীকৃতি, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আমি শুনছিলাম, ভালো লেগেছে শুনে আমার। যাই হোক, আমার বিশেষ কিছু বলার নেই, এবং আমি বলবো আগামী দিনে প্রশাসনিক চাপ আরও বেড়ে যাবে। প্রশাসনিক চাপ আরও বেড়ে যাবে, কেন সরকার একটা নতুন শব্দ তৈরি করেছে, রিওরিয়েন্টেশন দ্য ট্র্যাডিশনাল সিস্টেম অফ ম্যানেজমেন্ট। এই যে ট্র্যাডিশনাল সিস্টেম অফ ম্যানেজমেন্ট, এই যে কি মারাত্মক জিনিস, এটা আপনারা অনেকেই এখন থেকে বুঝতে শুরু করেছেন। ভবিষ্যতে এর অবস্থা আরও ভয়াবহ হবে, যেটা আপনার করার কথা নয়। অফিসাররা নিজেদের বাঁচবার জন্য আপনাদেরকে যে জোর যেমন সেগুলো কাজগুলো করাবে এবং হয়তো ভবিষ্যতে দেখা যাবে যে ফলাফল অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই। যারা আজকে চাকরি থেকে অবসরের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছেন তারা অত্যন্ত ভাগ্যবান, তারা অবসর গ্রহণ করছেন। তাদের ক্ষেত্রে এটা আমি অত্যন্ত ভাগ্যের কথা, সৌভাগ্যের কথা বলবো। আর যারা এখনও চাকরি করছেন তাদের ভেতরে যথেষ্ট, যদি তারা খুব নিয়মানুবর্তিতা এবং খুব ভালোভাবে যদি চাকরি করে। 16-17 বছর ত্রিপুরে শিখিয়েছিলাম, আমি দেখেছি অনেক কাজ যেগুলো আমার করার কথা নয় সেগুলো সাহেবদের কথা মতো আমায় করতে হয়েছে। কাজ অনেক সময় ভোগান্তি আমাকে নিতে হয়েছে, কেউ দায়িত্ব নেয়নি। কাজে কাজে আরও ঘটনা ঘটবে, প্রশাসন আরও আপনাদের উপরে চাপ বাড়িয়ে দেবে। আজকে যারা রিটায়ার হয়ে যাচ্ছে তারা সুখের সাথে থাকুন, সুস্থ শরীরে দীর্ঘ জীবন লাভ করে সাংসারিক দায় দায়িত্ব পালন করে সুখে থাকুন। এই কথা কয়েকটি বলে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, আর সেই সঙ্গে প্রদীপদার কথা একটু না বললে নয়। অল্প সামান্য কিছুদিন প্রদীপদার সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল। আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে প্রদীপদা অত্যন্ত, আপনারা তো সবাই বললেন উনি কী কাজ করতেন, কীরকম কাজ করতেন, কী ভালো করতেন, কী মন্দ করতেন, সবটাই বলেছেন। কিন্তু আমার উপলব্ধির কথা একটুই বলবো, সামান্য বলবো, প্রদীপদা অত্যন্ত মার্জিত স্বভাবের লোক ছিলেন। তার স্বভাব ব্যবহার অত্যন্ত মার্জিত ছিল, মানুষকে অভিভূত করত। এই কথা বলিয়ে আজকে আমি প্রদীপদার দীর্ঘ জীবন কামনা করে, অবসরকালীন সুখ স্বাচ্ছন্দ্য কামনা করে, পরিবারের সকলের সুখ সমৃদ্ধি এবং স্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম। নমস্কার। যাই হোক, আমাদের গ্রুপেশন বা এনথুজিয়াজম যা আমরা বলে থাকি না কেন, কাজ করার যে মানে কি বলবো, সে মৃত সঞ্জীবনীর মতন এই সমস্ত ভাষণ আমাদের কাজে লাগে। যাই হোক, তো সব জায়গায় হ্যাঁ 11টা প্লেয়ারের মধ্যে কিন্তু সবাই ভালো খেলে না, 2-4 জন থাকে দারুণ খেলে, তারা অলরাউন্ডার। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের আশিস। সে খেলাধুলাও করে, হ্যাঁ বাইরে সবই করে। এই যে এত বড় একটা জিনিস তৈরি হচ্ছে বা বাইরে যে খাওয়া দাওয়ার ব্যাপারে যে জিনিসটা হচ্ছে সেটা ওই হ্যান্ডেলিং করছে। সুতরাং আমি আশিসটা বলবো, হ্যাঁ প্রদীপদার সঙ্গে 2-4টা কথা বলা। সবাই সিনিয়র্স
আর আমার কালিগ সবাইকে ভেরি ভেরি গুড আফটারনুন। আর আজকে আমরা প্রদীপদার ফেয়ারওয়েলে উপস্থিত হয়েছি। বেশি কিছু বলবো না। প্রদীপদা আমার শিফটে চাকরি করতেন সিনিয়র হিসাবে, কিন্তু কোনোদিনই সিনিয়র বন্ধু ছিলেন না, জাস্ট অ্যাজ এ বন্ধু থেকেও অনেক ক্লোজ। আর খুব কম সময় আমাদের সঙ্গে থাকলে আর একটু বেশি থাকলে আর আমরা অনেক কিছু শিখতে পারতাম। আর আমরা করি যে ভবিষ্যতে জানি সুস্থ থাকি, সুস্থ থাকে, এইগুলো এখন যেমন খারাপ জিনিস সেটা যারা করে তারা জানে। হ্যাঁ, ভগবান বুদ্ধ বলেছিলেন যে আকাঙ্ক্ষায় মানুষের দুঃখের কারণ, দুঃখ শেষ হলেই এই মাস্টারমশাই যে জয়েন করেছিলাম, এই হিসেবে জয়েন করেছিলাম, তখন আমাদের মধ্যে থাকে কি যে বড় একটা স্টেশনে ম্যানেজারি। এই যে আশা যারা অফিসার হয় তারা ভাবে পরিচালন বিভাগের সবথেকে টপ সিওএম, পিসিএম এখন বলা হয়, ওখানে চলে যাবে যারা ক্লাস 1 হয়। ঠিক তেমনি আমরা যারা নিচ থেকে একদম গ্রাসরুট থেকে উঠে আসছি, আমাদের একটাই থাকবে যে বড় বড় স্টেশনে চাকরি, অর্থাৎ সেই স্টেশনে চাকরি করলে কী অভিজ্ঞতা আমরা অর্জন করতে পারবো, কীভাবে আমরা চালাতে পারবো। হ্যাঁ, এই যে স্টেশনগুলো হচ্ছে মিনি অ্যাডমিনিস্ট্রেশন। তো যাই হোক, এখানে যে সমস্ত এসএসরা চাকরি করে গেছে কিংবা এসএসদের সান্নিধ্যে যারা চাকরি করে গেছে, আমরা ডিপার্টমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট হোক না কেন, যাই হোক না কেন, একসঙ্গে চাকরি করে যেমন স্বামীদের কিছুক্ষণ আগে বক্তব্য করলাম, দারুণ বক্তব্য। ঠিক তেমনি হ্যাঁ, এই স্টেশনে চাকরি করে গেছে আমাদের হ্যাঁ অরুণ, অর্থাৎ সূর্য, ওর থেকে কিরণ দিয়েই গেছে, সেই কিরণ আজ যে একটু এখানে শিখলো। আজকে সভাপতি, উপস্থিত সভাপতি আর অন্যান্য সমস্ত কলিগ সিনিয়র দাদারা যারা রয়েছে, তো আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে বেশি কিছু বলার নেই, কারণ আগে আমরা যখন চাকরিতে ঢুকেছিলাম তখন তাদের রিটায়ারমেন্ট অনেক বাধা বাধা হচ্ছে। এখন আমাদের এত ঘন ঘন সবাই রিটায়ার হচ্ছে, সুতরাং একই কথার পুনরাবৃত্তি চলে আসে। আর প্রদীপ রিটায়ার হচ্ছে আজকে, প্রদীপ আমার সেই ছোটোবেলার মানে খেলাধুলা করতাম একসঙ্গে, তারপরে চাকরিতে আসলাম। মানে অ্যাকচুয়ালি তো আমার দিদির বন্ধু ছিল, আমার এক ক্লাস উপরে পড়তো। তো চাকরি ক্ষেত্রে এসে পরিচয় হয়ে গেল আরও ভালোভাবে, এবং দীর্ঘদিন আমরা একসঙ্গে কাটিয়েছি, বিশেষ করে ডিপ্রেশারে সেই দিনগুলো বেশ আনন্দের সঙ্গে কাটিয়েছি। তো যাই হোক, এত কথা বলার দরকার নেই। ব্যাপারটা হচ্ছে রিটায়ারমেন্ট সবার আসবে, আমারও সামনে আছে। প্রদীপ এমন একটা ওয়ার্কার ছিল, মানে ও কোনো কাজকে ভয় পেত, যে কোনো ব্যাপার হলে আচ্ছা ঠিক আছে মাস্টার, হয়ে যাবে, এই একটা ব্যাপার ওর মধ্যে ভীষণভাবে ছিল। কারণ আমি একসঙ্গে আমরা চাকরি করেছি কল্যাণীতে দীর্ঘদিন, তখন সিরিয়াসদা ছিল, দেখছে যে আমাদের এই টিমটা তখন এমন ছিল যে আমরা যে কোনো কাজে ঠিক উঠতে দিতাম। তো সেই তারই একটা পার্টনার প্রদীপ চলে যাচ্ছে আর কি। তো চাকরি জীবনে সুখ দুঃখ সবারই থাকে। আমরা চাকরি করতে এসে অনেকের সঙ্গে ঝগড়াঝাটিও হয়, তো সেটাও হয়তো প্রদীপের সঙ্গেও হয়তো কোনো সময় কিছু একটা হয়েছিল বা হয়নি। যদি এরকম কিছু হয়ে থাকে প্রদীপ কিছু মনে না করে। আর একটা কথা, সেটা হচ্ছে এই রিটায়ারমেন্ট ব্যাপারটা আগে খুব দুঃখের ছিল, মানে কষ্টের ছিল ব্যাপারটা, কিন্তু বর্তমান আমাদের যা চাকরির পরিস্থিতি তাতে রিটায়ারমেন্টটা হয়ে যাবে মানে আমরা বেঁচে গেলাম। এটা সবাই হবে যে রিটায়ারমেন্ট হলো, বাস ভালোভাবে রিটায়ার হতে পারছি, এটা একটা বিরাট ব্যাপার। তো সেই জন্য প্রদীপের রিটায়ারমেন্টটা দুঃখের কোনো ব্যাপার না, বেশ আনন্দেরই ব্যাপার। আমরাও চাইবো আর যারা যারা আছে তারাও ভালোভাবে রিটায়ার হয়। আর সামনে আমার রিটায়ারমেন্টে চলে আসছে, গুয়াহাটির মতন জায়গায় চাকরি করতে, সেটা বিরালদা বললো, এটা খুব সত্যি কথা। গুয়াহাটির মতন জায়গায় চাকরি করতে একটা আলাদা এক্সপিরিয়েন্স অবশ্যই হয়, যে এক্সপিরিয়েন্সটা অন্য কোনো জায়গায় ছট করে হয় না হয়তো। তো সেরকম এক্সপিরিয়েন্স গুয়াহাটি চাকরি করতে এসে আমি পেয়েছি। গুয়াহাটি স্টাফের কোঅপারেশন তো সেই সময় আমাকে সবাই ভীষণভাবে করেছিল, সেই গুয়াহাটি স্টাফের কিন্তু আমি খুব কৃতজ্ঞ। আমি এই বলে
সঞ্চালক হিসাবে আমি ওটা বললো হয়তো খারাপ শোনাবে, যে আসল সাহায্য করেছে তার নামও বললো না। এখানে আসার আগে বলেছিল যে বেনাদার লইয়াকে আমি চালাবো কি করে। আমরা আমি তো আছি পিছনে, আর ওখানে যাবেন দেখবেন যে আমার মতন একটা লম্বা চওড়া মানুষ বসে আছেন, সে সব কিছু বলে দেবে, তাই তো বলে দেবে। তো যাই হোক, এবার আমি বলবো যে জাস্ট মাস 3 আগে এরকম একটা সভা হয়তো আমি পরিচালনা করেছিলাম, ভালো লেগেছিল। সেই সভায় সেদিন কিন্তু বক্তব্য রাখতে পারেননি আমাদের বিদ্যুৎ দা, অর্থাৎ ওই দিন ওনাকে আমরা দিয়েছিলাম, বিদায় দিয়েছিলাম। তা আজকে সেই বিদায়ী মানুষটা এখানে এসে সত্যি আমাদের খুব ভালো লাগছে। তো বিদ্যুৎ দা, আপনি এসে আপনার বন্ধু প্রদীপ দা, তার সঙ্গে 2-4টা সুন্দর সুন্দর কথা বলুন। ওখানে বলুন, ব্যাগটা নামিয়ে রেখে বলুন। সবার উপস্থিত সভাপতি, পুরনো সব কলিগ সবাইকে জানবেন। সেটা সম্পর্কে আমার সেটা দীর্ঘদিনের আলাপ, মাঝেখান থেকে তারপরেও ছিল। যেটা গতবার সরকারি পত্রিকাটা আরেকটা বলেছে, সেটা সাহিত্যিক একটা ব্যাপার রয়েছে, সেটা আমার মনে হয় এই অবসরের পরে হয়তো সেটা ভালোভাবে কাজ করতে পারবে। সেই কাজের সম্পর্কে একটা পত্রিকা ছিল যে যখন আমরা কোভিড পিরিয়ডে আমাকে শিমুরালিতে প্রচণ্ড সহায়তা করেছিলেন, এটা বলার নয়। আর আমি এই পত্রিকায় যে পত্রিকার এই মানে উঠতে যাওয়া, যেটা উন পড়ে গেল, আমরা এইটার করে যদি সত্যি মানে সেটা আনন্দ, যার চাপ আমাদের উপর আসছে সেই হিসাবে পত্রিকা বেঁচে গেলে। আর আমি আশা করবো পত্রিকার পরবর্তী জীবন সুখের এবং সমৃদ্ধিভাবে ভরে উঠুক এবং সুস্থ থাকুক, এই বলেই আমি আজকে এত ভালো ভালো মানুষের আগমন দেখে বোঝা যাচ্ছে যে এই মহামারী কোভিড-19 যাই বলি এখন আমরা, তো এগুলোকে উপেক্ষা করেও আজকে যে সমস্ত তাদের সকলকে ধন্যবাদ। আর কয়েকদিন আগে এখান থেকে রিটায়ার করে গেছেন আমার এক কাকা বলরাম শেঠ, উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, সত্যি খুব ভালো লাগে। হ্যাঁ, আমি বড়বাবুকে বলবো একটা কথা বলো। আজকে আমাদের কাছে উপস্থিত হতে পেরে অনেক পুরোনো বন্ধুদের দেখা হচ্ছে, এতে আমার খুব ভালো লাগছে। সুবিধা কোথায় গেল? সুবিধার সঙ্গে আমি কাজ করেছি শ্যামনগর এসে, মানে প্রতিটা যারা কাজ করছেন না, যে স্পেশাল ডিপার্টমেন্ট হিসাবে আমার সঙ্গে কাজ করে আমরা সুবিধা পেয়েছি। সেই হিসাবে প্রতিটাকে যেটা বলার ছিল, ধন্যবাদ দেওয়ার ছিল। আমাদের আমার দলে বাড়লো একটা লোক, এরকম করে করে আপনারা সবাই করে আমার দলে আসবেন। আমি আগে থেকে পৌঁছে গেছি, যারা আসবে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। ওইগুলো তো আসবে, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করি। বলেছিলেন একটা কথা, হ্যাঁ, যে এই যে কি বলে, ইম্পসিবল ইজ দ্য ওয়ার্ড অনলি ফাউন্ড ইন ফুল ডিকশনারি, অর্থাৎ এইটা কিন্তু ঘটনা। এই যে এখানে আজকে আমার অনুষ্ঠান চলছে, ওইখানে আমার ইঞ্জেকশন দিতে এসছে, অর্থাৎ এই দুই দিকে তার মানে ব্যালেন্স করে যে চলতে হবে, তাকে নেবুলিয়ান ছাড়া আমি কি বলবো, তাই তো? ওয়াটারলুতে যুদ্ধে হেরে গেছিল ঠিকই, কিন্তু ওনার যুদ্ধে হারণ নাই। অর্থাৎ আমি আজকে আমার বর্দা বলি, আমি ওনাকে বর্দা বলে আখ্যায়িত করেছি। তো যাই হোক, আমি বর্দাকে বলবো যে আপনার ওই অভিজ্ঞতার ঝুলি থেকে একটা একটা করে টেনে সবাইকে বলে দেন যে কী করে এত বড় একটা স্টেশন পরিচালনা করা যায়। উপস্থিত সভাপতি মহাশয়, শিবেশদার, টিয়া সাহেব, আমাদের সিগন্যালের শীত সাহেব, শেখর সাহেব এবং আমার কলিগবৃন্দ, সবাইকে এই অনুষ্ঠানে আসার জন্য আগে অভিবাদন জানাই এবং ধন্যবাদ জানাচ্ছি। সত্যি রেলের সার্ভিস রুল অনুযায়ী একদিন সবাইকে রিটায়ার করতে হবে, সেই নিয়ম অনুযায়ী প্রদীপ সরকার আমাদের থেকে রিটায়ারমেন্ট করেছেন গতকাল। তার এক বিদায় সম্বর্ধনার অনুষ্ঠান আজকে আমাদের করতে পেরে আমি নিজেকে ধন্যবাদ করছি এবং সবাইকে সঙ্গে পেয়ে এই যে আনন্দ অনাবিল, সেই আনন্দটা আমি উপলব্ধি করতে পারছি। সত্যি এই যে ভালোবাসা সবার, এই যে একটা অনুষ্ঠানে আমরা একত্রিত করতে পারছি, আমাদের চাকরি কিন্তু সবাই স্ক্যাটার,
আমরা কেউ এক জায়গা হতে পারি না। এই যে এক জায়গা হওয়ার একটা প্রচেষ্টা, এটা সত্যি আকর্ষণীয় এবং আনন্দের। এবার প্রদীপ সম্বন্ধে দু একটা কথা বলি। স্পোর্টসম্যানশিপ বলে একটা কথা আছে, যে জিনিসটা প্রদীপের মধ্যে ছিল স্পোর্টসম্যানশিপ। কোনো কিছু ভয় পাবো না, কোনো কিছুতে অচল, সবসময় স্টেডি থাকবো, সব কিছুর সুবিধা থেকে জুঝে যাবো। এই ন্যাচার প্রদীপ ছিল এবং শান্ত থাকা, ফুল ব্রেনে থেকে সেই জিনিসকে হ্যান্ডেল করা। আমাদের রেলের বর্তমান পরিস্থিতিতে যা অবস্থা, এখন যারা নিউ কামার আসছে তাদের ডিল করা, হ্যান্ডেল করা সত্যি খুবই কষ্টকর এবং বোঝার অনেক প্রবলেম। যে ডিভোশন দরকার আমাদের রেলের মধ্যে, সেই ডিভোশন আস্তে আস্তে আমাদের সিনিয়র যারা রিটায়ার করছে তারা এর মধ্যে হারিয়ে যাচ্ছে। সেই ডিভোশন কথাটা কিন্তু আর রেলের থেকে থাকছে না। এরা রেলে আসছে, ক্যাজুয়ালি কাজ করছে, ক্যাজুয়ালি সব ট্রিট করছে। আমি আশা করবো যেটা আমার সিনিয়র সাহেবের বললেন, নার্ভাস সিস্টেম সুন্দর একটা উদাহরণ দিলেন। এই যে নার্ভাস সিস্টেমের সঙ্গে যে নার্ভ আমাদের পুরো একটা রেলে হচ্ছে পুরো একটা মনুষ্য বডি, তার সঙ্গে এতগুলো নার্ভাস সিস্টেম কাজ করছে, তার মধ্যে সিগন্যাল হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে ফ্যাক্টরের সঙ্গে আমরা সবাই সবার মতো ওতপ্রোতভাবে জড়িত। অতএব কেউ যদি একবার ভিতরে এই বডির নার্ভাস সিস্টেম ডিস্টার্ব করে, তা সে ডিস্টার্ব হয়ে গেল সিগন্যাল সিস্টেমটা। এই ডিস্টার্ব করলে এটা নিচের তলার থেকে উপর তলা অবধি মহলে এই নিয়ে বিস্তৃত হয়ে যায়। যেগুলোর উপর তলার চাপটা আমাদের উপরে এত প্রেশার হয়ে গেছে, নিচের তলা থেকে আর মাথা উঁচু করতে পারছি না। আমাদের সবাইকে যারা রিটায়ার করছেন তাদের যেটা ওই শেখ সাহেব বলে গেলেন, একটা রিটায়ারমেন্টের একটা সেল হওয়া দরকার, আমাদের মধ্যে আলোচনা হওয়া দরকার। এবং যারা নিউ কামার আছে, যারা এখনো এক্সিস্টিং চাকরিতে আছেন, তাদেরকে উৎসাহ দেওয়া এবং রেলের থেকে যা অভিজ্ঞতা অর্জন করেছি করুন এবং সবাই প্রদীপের মতো সুস্থ সবলভাবে রিটায়ার করে ভবিষ্যতে আরও আনন্দের সঙ্গে কাটান, তার পরিবার আরও আনন্দিত হোক এবং তাকে যে সময় দিতে পারি সে সময় দেখ এবং তার দীর্ঘ কামনা করে এবং সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার এখানকার মালিকের মতনই কথাবার্তা। তো প্রদীপদার সঙ্গে আমাদের সঙ্গে যারা কাজ করছে, এখন কিছু কিছু ছেলেপেলে এসছে, পুরো আমাদের ছেলেদেরই বয়স। অর্থাৎ এই যে মানে বাপ বেটার সম্পর্ক, এই সম্পর্কটা বজায় রেখে এখানকার কাজ করছে। তো প্রদীপের ছেলের মতন একজন মাধব ঘোষ বলে একজন আছে এখানে, মাধব ঘোষ। হ্যাঁ, তার প্রদীপদার সম্বন্ধে কিছু বলবে, হয়তো মানে কবিতার থ্রু দিয়ে বলতে পারে, সেটা আমার ঠিক জানা নেই। তো মাধব, তোমাকে আমি অনুরোধ করছি তুমি তোমার বক্তব্য নিয়ে এগিয়ে এসো। ও কিছু বলবে এবং একটা সরস্বতী কবিতাও পাঠ করবে। আচ্ছা, সবাইকে নমস্কার। আমি একটা ছোট কবিতা লিখেছি, অবসর লগ্নে বিদায় সম্বর্ধনা। কত স্টেশন ঘুরে তুমি এসেছো নৈহাটি, নাম তোমার প্রদীপ সরকার, এখানেই হলো ছুটি। কত খুশি, কত ব্যথা, কত বেদনা, অল্প কিছু নিয়ে যাবে মনে সান্ত্বনা। একে তোমায় যায় না বোঝা, বয়স হলো 7, রেলের খাতের নামটি তোমার খেলে বলবে তুমি পার। এখন তুমি ভাবতে বসে, দেখতে হবে হিসাব কষে, কি তোমার করণীয় রয়ে গেল বাকি। কেউ যাও না বলে তোমায়, তুমি দিয়ে গেলে ফাঁকি। কাঁদছি আমরা মনে মনে, হাসি শুধু মুখে, প্রদীপদাদের গাছতলে ঠাকুর যেন সুখে। তোমার মনে ছিল না কোনো রাগ অভিমান, আর আয়নে তাইতে তুমি হয়েছ মা। সকলের সুখে দুঃখে তুমি যোজনার সাথে দৌড়, ছিল না তোমার হিংসা, ছিল না কোনো প্রতিশোধ। আনন্দ আর খুশির মাঝে দুঃখ তোমার আসবে না, ভগবানের কাছে আমাদের এই বন্ধু আসবে না। প্রদীপদা যেন সুখে থাকে এই কামনা। অনেকের কথা শুনলাম, কিন্তু মাধব তোমার হ্যাটস অফ, ঠিক আছে? আসুন। না না না, এই
ফাঁকা হয়ে গেল, কোথায় গেল? হ্যাঁ, বলছি যে আমাদের এই ভারতবর্ষে অনেক বড় বড় কি বলবো আর্টিস্ট জন্মেছে, ক্যামেরাম্যান জন্মেছে, সব বাইরের লোক, অর্থাৎ বিদেশ যখন দেখালো যে হ্যাঁ এখানে সত্যি ট্রাভেল একজন ছিলেন, তারপর অস্কার দেওয়া হয়েছে। ঠিক তেমনি আমাদের পীযূষ দা না থাকলে এই যে কভারেজটা তৈরি হতো না, কোনোদিনই কভারেজ হতো না। এবং এটা শুধু তাই না, ওই ইউটিউবগুলো ফেসবুকে ছেড়ে দেয়, এটা আমি দেখেছি। তো ওই ক্যামেরাটা সুবিধা তুমি ধরো, ক্যামেরাটা ধরো, আর আমি আমাদের ক্যামেরাম্যানকে বলবো কিছু বলার জন্য এখানে। নমস্কার সবাইকে, মাননীয় সভাপতি, পুরনো সব কলিগদের ধন্যবাদ জানিয়ে দুটাই কথা বলছি প্রদীপদা সম্পর্কে। প্রদীপদা আর আমরা 86-এর ব্যাচ, প্রদীপদা ট্রেনিং কলেজ থেকে বেরোলো আর আমরা ঢুকলাম, এইটুকুই তফাৎ। তারপর থেকে আমার আমি এদিকে ট্রান্সফার নিয়ে আসার পর থেকেই প্রদীপদার সাথে আমার পরিচয়, সেই আজ থেকে 30-32 বছর আগে থেকেই প্রদীপদার সাথে সম্পর্ক আছে। দেখছি প্রদীপদা বিভিন্ন কালচারের সাথে যুক্ত, বিভিন্ন একবার অনুষ্ঠান করেছেন আমার পার্টি ভাড়া করতে, তখন আমি প্রদীপদার সাথে বাড়ি নিয়ে গেছিলাম। প্রদীপদার ব্যবহার এত সুন্দর এবং চাকরিতে এত মাথা ঠান্ডা করে কাজ করে, এরকম কমই দেখা যায়। চাকরি করেছে লাস্টে, আমি যখন নৈহাটিতে এসে চাকরি করছি তখন প্রদীপদার ওয়ার্ডার হলো এই নৈহাটিতে, কিন্তু আমি সেই সময় রিটায়ার করে গেলাম, তারপরে ওই প্রদীপদা এখানে জয়েন করলো। ওই জন্য প্রদীপদার সাথে একসঙ্গে চাকরি করা হয়নি, আমি চলে যাওয়ার পরেই প্রদীপদা এখানে চাকরি করলো, কিন্তু অর্ডারটা হয়েছিল আমার সময়। প্রদীপদার সম্পর্কে আর বলার কিছু নেই, ইনি এত একজন ভালো মনের, বড় মনের মানুষ পাওয়া মুশকিল। আমাদের সমস্ত এসএসরা এই আমাদের ব্যাচের মোটামুটি রিটায়ার হয়ে যাচ্ছে, আমাদের ওই ব্যাচটা আস্তে আস্তে সব এখন শেষের দিকে পরপর সব লাইন দিয়ে আছে। আমাদের 86-এর একটা বিরাট ব্যাচ সব পরপর আছে, আমাদের যে একটা বন্ধুত্বমূলক সম্পর্ক রয়েছে, এটা ভোলার নেই। কে কোথায় রিটায়ার করছে সে ফোন করে বলছে যে পীযূষ আমাকে রিটায়ারমেন্ট তুই থাকবি, আসবি। এই যে মিলন একটা এটা যেন আমাদের সবার মধ্যে থাকে, কে কখন রিটায়ার করছে যাতে আমরা জানতে পারি, আমরা একসঙ্গে মিলিত হতে পারি, এটা একটা বড় পাওনা। রিটায়ারমেন্টের পরে মন খারাপ লাগবে, তখন এই সব পুরনো বন্ধুদের সাথে শেয়ার করলে আমরা নিশ্চয়ই আরও ভালো থাকতে পারবো। যাই হোক প্রদীপদা, আপনার চাকরি জীবন সুখের কেটেছে, পরবর্তী জীবন যাতে ভালো কাটে, শান্তিতে কাটে ফ্যামিলির সাথে, সেই কামনা করে, আপনার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। 7-8 বছর আগে থেকে যখন শ্যামনগরে চার্জ নিতে আসি তখন থেকে মোটামুটি পরিচিত। আমিও শ্যামনগর থেকে যখন বেরিয়ে আসি তখন প্রদীপদা শ্যামনগরে চার্জ নেয়। ওদের চাকরি জীবনে ভুল ত্রুটি ওনারও হয়, আমারও হয়, আমাদের মধ্যে সম্পর্ক ভালো মন্দ নিয়ে একটা সুন্দর কাটিয়েছি। এসএস হিসাবে উনি দক্ষ হিসাবে শ্যামনগরকে চালিয়েছে এবং আমার মনে হয়েছে যে শ্যামনগরে যতগুলো পুজো আমার মনে হয় গেটের মধ্যেই ওনাকে কাটাতে হয়েছে। মানে এটা আমার অভিজ্ঞতা আর কি, যে মানুষ পুজোর দিনগুলোতে হয়তো অনেক বাড়িতে ফ্যামিলি নিয়ে ঘুরতে যায়, কিন্তু শ্যামনগরে যতদিন আমি চার্জে ছিল আমার মনে করছে সব দিনগুলোই আমার মনে হয় আপনাকে রাত্রে শ্যামনগরেই কাটাতে হয়েছে। আর শ্যামনগরে এত গেট, এত ঝামেলার মধ্যে দিয়ে উনি এত সুন্দরভাবে দক্ষভাবে চালিয়ে এসছে। তার থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে অল্প সংখ্যক লোক নিয়ে, লোক সংখ্যা বেশি থাকলে চাকরি করাটা, অ্যাডমিনিস্ট্রেটিভ চালানোটা কিন্তু কোনো কাজের মানে কোনো ঝামেলাই নেই, লোক নেই আরেকজনকে ডেকে নিলাম। কিন্তু যখন লোকই থাকে না, একজন লোককে ডাবল হচ্ছে, একজন ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে, তার মধ্যে এত সুন্দরভাবে চালিয়ে এসছে, যাই বললে শেষ নেই। ওনার আগামী দিনগুলো যাতে সুস্থ সুন্দর ফ্যামিলি নিয়ে ভালোভাবে কাটায় সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা ভূগোলে পড়েছি যে সূর্যের তাপে জল বাষ্প ঘুরতে ঘুরতে থাকে এবং সেখানে গিয়ে ভাসতে ভাসতে মেঘে তৈরি হয়। আর আকাশ যখন ধরে না রাখতে পারে সেটাকে বৃষ্টিরূপে নিচে পড়ে আসে। ঠিক তেমনি আজকের এই ভারাক্রান্ত মনোভাব নিয়ে, হৃদয়ের কষ্ট নিয়ে আজকে প্রদীপদা হয়তো বেশি কিছু বলতে পারবে না, ওর হৃদয়ের কষ্ট থেকে হয়তো চোখের জল অশ্রু হিসাবে নেমে আসবে, কিন্তু তার মধ্যে দিয়ে আমি প্রদীপদাকে বলবো যে এতদিন আপনি যে এত বড় একটা রেলকে সেবা করে দিয়ে গেলেন, স্টেশন ম্যানেজার হিসেবে করলেন, এএসএম হিসেবে কাজ করেছেন,
বহু অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন এবং সেই অভিজ্ঞতা থেকে আপনি কিছু কিছু বলুন, হ্যাঁ, যেটা পরবর্তীতে যারা নতুন যারা আছে তারা সেই কথাগুলোকে পাথর করে এগিয়ে দিয়ে যেতে পারে। চাকরি জীবনের প্রায় 36টা বছর অতিক্রান্ত হয়ে গেল। আজকে সেই সেদিনের শেষ দিনে, প্রথম দিনে আজকে এখানে উপস্থিত আছেন আমার খুব কাছের যারা, তারা আমার টিআই সাহেব, আমার আগে বড়বাবু ছিলেন, লাস্টে চাকরি জীবন শেষ করেছেন এম লেকচার ধানবাদ হিসেবে। সেও আমার বড়বাবু আমাকেও চার্জ দিয়ে এক সময় দমদমে চলে গিয়েছিলেন। ভাদুরিদা আছেন, তারপরে আমার সিএসআই প্লাস শিববাবু আছেন এবং বিনয়বাবু, এবং এখানে আমার বন্ধুস্থানীয় সুজিত, পীযুষদা, অরুণ, অনুজ, যাদের সঙ্গে আমি একসঙ্গে অনেক দিন চাকরি করেছি, তারপরে বিদ্যুৎদা এবং আরও যারা আছেন সিগন্যাল স্টাফ, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার কয়েকটা কথা না বললে আজকে হয়তো এই বিদায় অনুষ্ঠান, যেটা হলো চাকরি করতে গিয়ে একটা জিনিস আমরা উপলব্ধি করেছি যে আমরা যখন ছোটবাবু হয়ে চাকরিতে ঢুকেছি তখন আমরা বুঝিনি বড়বাবুদের জ্বালাটা কী, আর যখন বড়বাবু হয়েছি তখন আমরা বুঝেছি যে বড়বাবুদের সত্যিকারের জ্বালাটা কোথায়। তবে এই দীর্ঘ কর্মজীবনে অনেক স্টেশন ঘোরাঘুরিতে অনেক মাস্টারমশাই, মানে আমাদের সহকর্মী প্লাস চতুর্থ শ্রেণীর যারা স্টাফ, যারা আমাদের মানে মূল স্তম্ভ, তাদের যদি সর্বাঙ্গীন সহযোগিতা না পেতাম তাহলে আমাদের এসএমের চাকরি, মানে সত্যি কথা বলতে আমাদের যখন চাকরির প্রথম জীবন, প্রথম আমরা জয়েন করেছি এসে, তখন আমাদের লার্নিং হয়েছে চতুর্থ শ্রেণীর হাতে। এটা একদম সত্যি কথা যে কোনো চতুর্থ শ্রেণীর স্টাফ ছাড়া কোনো মাস্টারমশাই চলতে পারবে না, সে অচল। এটা একদম ধ্রুব সত্য, এটা আমাদের জীবন দিয়ে বুঝেছি। আর আমার ওই মানে সিগন্যালার সাহেব যেটা বললেন যে রেলের কি পয়েন্ট, সেটা হলো মাস্টারমশাই, পিডব্লিউআই প্লাস সিগন্যাল, মানে এত তিনটে রিলেটেড যে শত্রুতা করে কখনো কারোর সঙ্গে চলা যাবে না। কারণ আমার একটা কিছু দরকার হলে সিগন্যালে আমাকে বলতেই হবে, সাহেব তাড়াতাড়ি আসুন, আপনারা দেখুন। লাইনের কিছু একটা হলে আমার পিডার সাহেব ডাকতে হবে তারা, মানে এই যে একটা যৌথ পরিবার, রেল বলে যে একটা যৌথ পরিবার, সেই যৌথ পরিবারের সবার যদি সক্রিয় ভূমিকা না থাকে তাহলে কখনো একটা জিনিস ভালোভাবে চলতে পারে না। সেটা চাকরি করতে এসে আমরা বুঝেছি যে ক্লাস 3, ক্লাস 4 এগুলো আলাদা করে সেকশন করার কোনো ইয়ে নেই, প্রত্যেকেই প্রত্যেকের কাজের সঙ্গে জড়িত। আজকে একটা আমার মালগাড়ির কিছু করতে গেলে, শান্ডিং করতে গেলে আমার ওকে বলতেই হচ্ছে যাও তুমি এটা গিয়ে করো। এইভাবে প্রত্যেকেই আমরা প্রত্যেকের সঙ্গে রিলেটেড, কাজেই কারোর সঙ্গে কারো শত্রুতা করে কখনো কোনো কাজ আমরা করতে পারিনি এবং রেলে সেই কাজ করা সম্ভব নয়। আজকে আমি শেষ জীবন লাস্ট এই বছর নয়াটিতে এসে আমি এখানে দেখলাম একটা বৃহত্তর কর্মক্ষেত্র। এই কর্মক্ষেত্রে যারা গেটম্যান আছে, যারা পয়েন্টসম্যান আছে, যারা পোর্টার আছে, যারা আমার এসএস সাহেব আছেন, প্রত্যেকের সহযোগিতা না হলে এই আমরা কাজকে উদ্ধার করতে পারবো না। আমি আমার কর্মজীবনে বিশেষভাবে আজকে যারা আমার বন্ধুস্থানে, এখানে অরুণ আছে, অনুজ আছে এবং সুজিত আছে, এরা আমরা এই চারজনা, আর মণ্ডল আসেনি, আমরা চারজনা কলবাড়িতে যখন ছিলাম একসাথে একটা বড় কর্মকাণ্ডে সবসময় আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছি। আমাদের টিআই সাহেব সব রকমভাবে আমাদের গাইড করেছেন। কোথাও কোনো বিপদ হলে আমরা সাথে সাথে তাকে ফোন করেছি, তিনি সাথে সাথে বলেছেন এটা এরকমভাবে করো, এটা এরকমভাবে করো। আমাদের বড়বাবু আছেন, তার কথা তো মানে বলার আমার কোনো ইয়ে নেই। তিনি যে সবসময়, আমার মনে আছে 2005 সালে আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখনই আমার এই অরুণ, তখন আমার সব থেকে কাছের বন্ধু হিসাবে আমাকে মায়নাটা পর্যন্ত বাড়ি থেকে দিয়ে এসছে আমার বড়বাবু, নিজে হাতে করে সেইটা দিয়ে দিয়েছেন। তো এইসব কর্মজীবনে আমার যে এইসবগুলো ইয়েগুলো, এগুলো তো আমি কখনো ভুলতে পারবো না। আমি কি করে ভুলবো এগুলো, যে এইসব যারা আমাদের ক্লাস 4 স্টাফ থেকে আরম্ভ করে যারা আমাদের মাস্টার সাহেব, আমাদের টিআই সাহেব, আমাদের এসএস
আমাদের যে আরও যে যারা আছে তারা যেভাবে সহযোগিতা করেছে তাদের কথা কি ভোলা যায়? আমি যদি সেই কথা ভুলে যাই তাহলে বলবো আমি মানুষের মধ্যে পড়ি না, আমি অন্য কিছুর মধ্যে পড়ি। এদের যে এই সহযোগিতা, সেই সমস্ত সহযোগিতা আজকে পেয়েছি বলেই আজকে আমার এই দীর্ঘ কর্মজীবন আমি শেষ করতে পেরেছি। নাহলে হয়তো আমি ঠিকভাবে আমার কর্মজীবন শেষ করতে পারতাম কিনা জানি না। তাই আমি বিশেষ কিছু আর বলতে চাই না। যারা আছে আজকে তাদেরকে এই কথাটাই বলে যাব, বিশেষ করে আমি যখন নয়াটিতে এলাম আমার যে ব্যাচমেট শুভেন্দুদা আমাকে হাতে করে ধরে একদম প্যানেল শিখিয়েছে, এটা প্যানেল চালানো প্লাটিয়ে। আমি বুঝতে পেরেছি যে শুভেন্দুদার মতো সাইলেন্স ওয়ার্কার, এই আসেন বলুন না বলুন, এরকম দেবাশিস এইরকম সাইলেন্স ওয়ার্কার সত্যি খুব হয় না। মানে কোনো একটা কাজ বলতে আপনার করতে হবে না, আমি দিচ্ছি, আগেই সে টেনে নিয়ে সমস্ত কিছু দিচ্ছে। এটা ভাবা যায় না যে কর্মজীবনে এসে এরকম একজন সহকর্মী পাওয়া, সত্যি আমার খুব ভাগ্য। আমি যে শেষ সময়ে আমি নয়াটিতে এসে আমার এরকম দুজন কর্মজীবীকে পেয়েছি। আর আমি বিশেষ কিছু বলতে চাই না। আজকে আমার বড়বাবু আছেন, তিনি তার সমগ্র কর্মজীবনে আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমার কল্যাণীতে থাকাকালীন যখন একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি সেসব কোনোদিন ভুলতে পারবো না। তাই আজকে আমি বড়বাবুকে যে আমার এই বিদায় অনুষ্ঠানে পেয়েছি, এটা আমার যথেষ্ট সৌভাগ্য। আমি প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা প্রণাম জানিয়ে, আমার বড়বাবুকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করব। প্রদীপদার বক্তব্য শুনে মনে হলো চাকরি করার আমার ইচ্ছা আছে, এবং একটু মানে কাঁপলো না, লেখক তো কবি মানুষ। হ্যাঁ, তো যাই হোক, আমরা তো একদম অন্তিম লগ্নে পৌঁছে গেছি। এই সবার সভাপতি উনি বাকি আছেন আমাদেরকে ওনার অভিজ্ঞতা কিছু দেওয়ার জন্য। হ্যাঁ, তো আমারও কিছু বক্তব্য নেই এখানে। আমি একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে যেমন ভারতবর্ষে যে খেলা হয়েছিল, হ্যাঁ, এশিয়ান গেমস প্রথম 1951 সম্ভবত, আমি যদি ভুল বলে না থাকি, সেখানে আমাদের প্রথম মন্ত্রী অর্থাৎ প্রাইম মিনিস্টার উনি একটা কথা বলেছিলেন, প্লে দ্য গেম ইন দ্য স্পিড অফ দ্য গেম। অর্থাৎ এই যে এখানে সব একসঙ্গে চাকরি করতে, আমি দেখলাম বিনয়কে দেখলাম, তারপর আমার ভরসাকে দেখলাম, টাকাটা তো দেখেছি, একসঙ্গে মিলে যে কাজটা সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়া যায়, এটা সত্যি এই নৈহাটি একটা ঐতিহ্য। আমি যখন নৈহাটিতে প্রথম আসলাম, হ্যাঁ মনে আছে আমার, 2008-এর আমি 13ই মে জয়েন করেছিলাম 2008-এ। আসার পরে দেখেছি যে নৈহাটির যে অ্যাডভার্সিয়েশন আমার থেকেও বেশি দেখে গেছেন আমাদের বড়বাবু, হ্যাঁ মোবাইল সাহেব দেখে গেছেন যে অ্যাডভার্সিয়েশন আমি বলতে চাই, ইউনিয়নের যে খেল ছিল এখানে, সেই জিনিসটা মানে যে ভালো চাকরি করতে চাইতো তাকে হিন্ড্রেন্স তৈরি করে দিত, কিছু না কিছু বাধা সৃষ্টি করে দিত। সেই এইগুলোকে আমরা অতিক্রম করে আমরা চাকরি করে গেছি। কেন? যে আমার সঙ্গে যারা কলিগ ছিল, হ্যাঁ তারা তাদের পূর্ণ সহযোগিতা এটা আমি করেছি। আমাকে যখন টিআই বানানো জোর করে, হ্যাঁ রমন সাহেবের সঙ্গে আমি বললাম, স্যার हमसे टीआई में काम नहीं होगा। মানে क्यों नहीं होगा? तुम तो इतना बड़ा एसएस हो। हम नहीं सर, हमसे टीआई में काम नहीं होगा। ठीक है, तुम तो बड़ा एसएस हो, कल तुम्हारा ऑर्डर निकल जाएगा, नाम खाना। বাড়িতে এসে আমি মানে দিনের সঙ্গে আলোচনা করলাম, বলছে সবাই যখন পারবে তুমি কেন পারবে? আর রমন সাহেব হচ্ছে এক কথার মানুষ ছিল, কি বলবো, ঠিক বললাম কি না? অর্ডার মুখে বললে তো অর্ডার তৈরি হয়ে যাবে পরের দিন। তো দেখলাম যে না, তখন আমি এসে অথৈজলে পড়ে গেলাম। আমি স্টেশন ম্যানেজার, আমি চালিয়ে দেবো, কোনো অসুবিধা না। কিন্তু একটা স্টেশন চালাতে গেলে, হ্যাঁ যতটুকু ক্যারিশমা দরকার, সেটা সবাইকে নিয়ে 8-10 জন কিংবা 20-25 জন লোক নিয়ে চাকরি করা যায়। কিন্তু একটা গেটে কী করলো, একটা পয়েন্টে কী করলো, একটা মাঝে গ্রামে কী করলো, একটা ইচ্ছাপুরে কী করলো, সেগুলো টিআর দ্বারা শুনলো। যাই হোক, টিআর চাকরিটা সত্যি খুব জঘন্য চাকরি আমি মনে করি। মানে অনেক আবার স্বেচ্ছায় যান, হ্যাঁ সবাই তার একরকম মানুষকে তো পছন্দ করেন না। তো যাই হোক, হ্যাঁ আমি একটা কথাই বলবো যে আমি যেটুকু কাজ করতে পেরেছি, হ্যাঁ আমি সবার সহযোগিতা নিয়েই করেছি। হ্যাঁ যেমন কোচের পর আছে ক্যাপ্টেন থেকে আছে আরও 10 জন প্লেয়ার, এই সবাই মিলে যদি একসঙ্গে কাজ না হয়, কাজ হয় না। হ্যাঁ আজকে আমাকে কাকিনাড়ার হেডেক নিতে হচ্ছে না, কাহাই রয়েছে। আজকে আমাকে নৈহাটি হেডেক নিতে হচ্ছে না, বর্দা রয়েছে। আজকে কল্যাণে হেডেক নিতে হচ্ছে না, অরুণ রয়েছে। সুতরাং এরকম যদি সহযোগিতা সবার না পাই, তাহলে কিন্তু চাকরি দেবে। তবে একটা কথা আমি বলতে বাধ্য, যে পীযূষ যদি না থাকতো, আমি তো আলো আমাদের কিছু না। কারণ এই কম্পিউটার কিছুই জানি না, ওই মতো আমাকে শিখিয়েছিল এবং ও নিজে হাতে সব কিছু করে দিয়েছিল।
যার জন্য পুলিশদাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি আমার বক্তব্য বেশি না করে আমি একটা কথাই বলবো যে আমাদের আজকের সভার সভাপতি, আমরা হয়তো আজকের সভাপতি মানি, কিন্তু ওনাকে আমরা বড় বড় ছাড়া কিছু মানি না। ভুলিতে গেছি সেখানেও কিন্তু বড় বড়, শুধু ক্লাসে ওই প্রোটোকল ম্যানেজ করতে গিয়ে স্যার বলতে হতো, তখন এখানে যেমন মিটমিট করে হাসতেন, অর্থাৎ ওই ডাকটা ওনার পছন্দ হয়নি। বড় বললে এবার ঠিক আছে। তা আমি আজকে এই সভাকে শেষে উনি করবেন এবং ওনার বক্তব্য, মূল্যবান বক্তব্য আমাদের কি দেবেন সেটা দেওয়া পরে উনি সভা শেষ করেন, তারপর আমাদের আজকের এই সমাপ্তি ঘটবে। মৃণাল তো অনেক কিছু বলে দিল, আর কিছু বলার নেই। প্রদীপ যথেষ্ট কোঅপারেশন পেয়েছে। You try to make the rest of your life the best of your life. মানে আপনার একটা পার্ট গেল, এখন অনেক কিছু বাকি আছে, সেগুলো আস্তে 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 ফুলফিলমেন্ট করুন। আর শরীর যেন ঠিক থাকে, পরিবারের সবাই মিলে ঠিক থাকুন। চাকরি জীবন তো হ্যাজার্ডাস লাইফ, অনেক কিছু মানে আমরা করতে পারি না, সেটা ধীরে 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 করুন। আর আপনি তো লেখালেখির ব্যাপারে আছেন, সংগঠনের মধ্যে আছেন, সুতরাং আপনার সময় কাটানোটা কোনো ফ্যাক্টর হবে না। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে। আর আমার নিজের খুব ভালো লাগছে যে এতদিন সেটা কিন্তু আমরা ডাকিনি, আপনার ব্যবহার আপনাকে এখানে এনেছে। সুতরাং যেই রিটায়ার করুক না কেন, আজকে বলরাম সেটা এখানে এসছে তার ব্যবহারের জন্য। আজকে অনেকে কিন্তু কল পায় না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলছি, যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নৌকায় পার হচ্ছিলেন, তখন কালু বলে একজন বলেছিলেন, ঠাকুরমশাই আপনাকে পাড়ার লোক খুব গালাগালি করছে, কেন জানেন? অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বললো, কালু তুমি কোথাও ভুল করছো, কারণ ওকে তো আমি সাহায্য করি, সুতরাং গালাগালি দিতে হবে। ঠিক আজকে বলতে নেই, বলতে বাধ্য হচ্ছে জিনিসটা, এই যে এত কাছে স্টোন ডিস্টেন্সে এরা থাকে, এখানে আসতে পারে। সে বললো যে টিআই সাহেব, আমি বিনাম লাগি বিনাম, আপনি তাহলে আমাকে দমদম থেকে নিয়ে আসতে যত কাছে আনতে পারেন। উনি ছিল আমাদের হেডকোয়ার্টারকে খুব ভালো চেয়েছিল, হয়তো পরবর্তী আমরা ওর মধ্যে যাচ্ছি, বাট ডিভিশনের মধ্যে একজন নলেজেবল ম্যান, একজন ভদ্র মানুষ তো পুলে ছিলই। পুলেকে বলে সেই লোকটাকে এখানে টিটাগড়ে নিয়ে আসে। টিটাগড় থেকে আবার যখন তার জন্য অনুরোধ করতে গেলাম, আমার বর্তমান যে হেডকোয়ার্টারটি উজ্জ্বলদা আজকে এখানে আসতে পারে কোনো কারণে যাই না, উজ্জ্বলদা বললো মৃণালদা তুমি ঐতিহাসিক ভুল করছো। তুমি ভুল সাধারণত করো না, ঐতিহাসিক ভুল করছো। এমন একটা লোক তুমি নিয়ে যাচ্ছ, সে কমিটমেন্ট করেছিল যে নৈহাটিতে চালানোর জন্য নেক্সট প্ল্যান আমি থাকবো, আর ওই নেক্সট প্ল্যান হিসাবে সব থেকে এই পীযুষকে দিয়েছিল সব থেকে 10 কি নাম হয়তো আমি বলছি না, সবাই কিন্তু বুঝে হয়েছে। মানে এত কাছে থেকে যে আসতে পারে না, সুতরাং সাহায্য করা সত্যি, সাহায্য করতে গেলেও বেঁচে কিছু সাহায্য করা আছে। যাই হোক, এটা তো মানুষের ধর্ম, কিছু বলার নেই। তো এবার আমি বলবো যে আমরা প্রদীপদার জন্য হয়তো কিছু দিতে পারিনি। প্রদীপদার এত বড় প্রদীপের ন্যায় সবাইকে আলোকিত করেছে, কিন্তু প্রদীপদাকে আমরা কিছু দিতে পারি না। ছোটো লাভ, ছোটো ছোটো জিনিস আমরা হয়তো এনেছি, সেগুলো এক এক করে আমরা ওনাকে প্রদান করবো। তো আমি প্রথমেই বলবো যে মিনাল বলে দাও, সিগন্যাল থেকে সিগন্যাল। আচ্ছা, এটা আমাদের সিস্টার ডিপার্টমেন্ট, একদম সবথেকে কাছের ডিপার্টমেন্ট সিগন্যাল ডিপার্টমেন্ট। এছাড়া অপারেটিং ডিপার্টমেন্ট কানা, ওনাদের তরফ থেকে অ্যাজ এ টোকেন অফ লাভ আচ্ছা, এটা আমাদের নৈহাটি স্টেশনের তরফ থেকে এবং আমাদের ভাদুরী বাবু, আচ্ছা এটা
নৈহাটি রেলওয়ে স্টেশন RRI লিঙ্ক কেবিন অফিসের কর্মী প্রদীপ সরকার মহাশয়ের অবসর গ্রহণের বিদায় শুরু হয়। কর্মজীবন শুরু 31/3/1986, অবসর গ্রহণ 30/9/2021। আগমন ও প্রত্যাগমনের চিরন্তন ধারা বয়ে চলেছে প্রতিটি মানুষের কর্মজীবনের মধ্যে। সেই গতানুগতিকতার মাঝখানে কর্মবীরের জীবন আদর্শ প্রভাবিত করে সহকর্মীদের জীবন চর্চা। এই কর্মবীর আপনার দীর্ঘদিনের আনন্দপ্রদ সাহচর্যে ও হৃদয়ের সমৃদ্ধ আচরণে আমরা অভিভূত ও আপনার আদর্শে আমরা মুখারিত। আপনার অফুরন্ত জ্ঞান ও সমীক্ষা আমাদের মহান কর্মকে করেছে তৃপ্ত। হে কর্মনিষ্ঠ, আপনার কর্মনিষ্ঠার শ্রেষ্ঠ পরিচয় অক্ষুণ্ণ হয়ে থাকবে আমাদের দপ্তরের মানোন্নয়নে ও গৌরবময় ঐতিহ্যের মধ্যে। হে পরমাত্মীয়, আপনার কর্মগত অবসর গ্রহণে আমরা অনুভব করছি আত্মীয় বিরহের গভীর মর্মবেদনা। এই বেদনাবিধুর মুহূর্তে আমাদের একান্ত প্রার্থনা আপনার পরিসর জীবন সুখময় ও শান্তময় হোক। বিনীত নৈহাটি RRI প্যানেল কেবিন, লিঙ্ক কেবিন ও নৈহাটি SS অফিসের সমস্ত ওটা একটু ঘুরিয়ে দেন। ঠিক আছে, আপনি আসুন। আমার তরফ থেকে অরুণ এদিকে তুমি ধরো একটা। হ্যাঁ এদিকে ওদিকে প্রদীপ দা। ঠিক আছে, হ্যাঁ 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 তুলেছি। বিয়ে পান নাই পাশাপাশি এবার জড়িয়ে চলে আসো এতদিন পর। ছাড়া আমরা অপূর্ণ। মুখের গুলো খোল, মুখের গুলো খোল এখন। মমিতা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ধরো ধরো ধরো। হ্যাঁ ঠিক আছে। এত দেরি? আমার অ্যাক্সিডেন্টের পরে কি হবে ধানবাদ ঠিক আছে আমি আচ্ছা তুমি শেষমেশ বেলুন দিলে। হ্যাঁ ঠিক আছে, এইদিক ঘুরে তাকান আপনি, কোথায় তাকিয়ে রয়েছে? ওইদিকে তাকিয়ে খুলে ফেলে দেওয়া এখন। এই রূপা, মুখের ওটা খোল, ভালো হবে। হ্যাঁ এই দাঁড়ান, ওদের রিসিভ করেন আপনি। দে ওইটা ওখানে দে, ওইদিকে দে, এইদিকে মুখ ঘুরে দে, এইদিকে মুখ এইদিকে ঘুরে দে, এইদিকে ঘোর। রূপা রূপা একটু ওইদিকে ঢোকো, ওইদিকে ঢোকো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো। আপনি তো শিবরাজের মধ্যে
তুলেছে তো? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ মন্ত্রটা পড়ো, মন্ত্রটা পড়ো। যাবো, তোমাদের খাওয়াটা হোক। আরে কি হচ্ছে কিষান জি, কিরম আছো? আচ্ছা আচ্ছা। ক্যামেরাম্যান আমি ছবি দেখবো, বড় ছবি দেখবো। এই তো আমি তো নেটে পাঠিয়ে দেবো, দেখতে পাবো। উঠে গেছে তো, উঠছে তো, সব উঠছে। আমরা লম্বা গ্রুপে থাকবো না, আমরা এই গাড়াই চলে আসো, লম্বা গ্রুপে এসে তুমি ওই যাবে বুঝতে পেরেছি। আচ্ছা আমি একটু আলাদা করে সেন্ড করতাম, দাদাকে মাঝখানে দিলে ভালো হতো। এ তুমি যাও, আমি বললাম ছিলাম না এই গ্রুপ, আমি তো ছিলাম বলানি গ্রুপ না বলে ওই জন্য আলাদা করা হবে। ফাইন ফাইন। এদের মধ্যে তো এই রিটার দেখাচ্ছে, এটা কি এই তোমাদের তো দেখলাম না, কোথায় আছে? ভালো আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।